সম্প্রতি আইনের শাসন নিয়ে বেশ আলোচনা হচ্ছে চারদিকে। আইনের প্রয়োগ, বিচারহীনতা ইত্যাদি ইত্যাদি অপরাধ এবং নানা কিছু মিলে এই শব্দটি এখন চারদিকে বেশ আলোচিত। এ নিয়ে নানান আলোচনা সমালোচনা হচ্ছে। আমি আর ওয়ারসাদি এই বিষয়ে আজ আলোচনার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি CSRM জনতন্ত্রে গণতন্ত্রে। আমার আমন্ত্রিত অতিথি আছেন চারজন। আমার সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান খন্দকার ফারজানা রহমান। আমার সঙ্গে রয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক জনাব অ্যাডভোকেট ডক্টর মমতাজউদ্দিন আহমেদ মেহেদী। আমার সঙ্গে রয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার এবং আমার সঙ্গে রয়েছেন আইন বিভাগের অধ্যাপক এবং জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক প্রধান জনাব অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, সাবেক চেয়ারম্যান জনাব অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা শুরু করতে চাই জনাব খন্দকার ফারজানা রহমানকে দিয়েই। আপনি কি দেখেন বাংলাদেশে সর্বস্তরে কি আইনের শাসন আছে? জি, ধন্যবাদ সাদি ভাই। আমি প্রথমেই বলে নিই, আমি আসলে এই অনুষ্ঠানটি মানে এই প্রোগ্রামটিতে এসে আমি খুবই ধন্য বোধ করছি এই জন্য, কারণ আমার মেন্টর, আমার শিক্ষক প্রফেসর ডক্টর মিজানুর রহমান স্যার আছেন। আমি হয়তো অনেক ক্ষেত্রে একটু নার্ভাস হয়ে যাব, আমি জানি না, তো আপনারা হয়তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেটা হচ্ছে, দেখুন, আপনি প্রথম যে কথাটি বললেন যে আইনের শাসন, আমরা হয়তো ইন টেক্সট, আমরা ইন প্র্যাকটিস আমাদের যদি দেখি যে আমাদের কনস্টিটিউশন, সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড যেটা বলছে আর্টিকেল 7 যে পুরো দেশের রাষ্ট্র ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। তো আমরা অ্যাপারেন্টলি আমরা বলতে পারি যে আমাদের দেশের আইনে কিন্তু আইনের শাসনের কথাটি লেখা আছে এবং আইনের শাসন বলবৎ আছে। কিন্তু যে ঘটনাটি ঘটলো, আমরা এই ঘটনাটির আগেও কিন্তু সিনহার যে কেসটি হয়েছে কক্সবাজারে, আমরা সেটা দেখেছি যে যখন কোনো প্রিভিলেজ গ্রুপ, যখন কোনো এলিট বাহিনীর কেউ হয়তো রাজনৈতিক কোনো ব্যক্তি দ্বারা আক্রমণের শিকার হচ্ছে, যদি আমি আরেকটু ক্লিয়ারলি বলি, কোনো রাজনৈতিক দুর্বৃত্তায়নের শিকার হচ্ছে, তখন আমরা দেখছি যে খুব ঘটা করে যে অ্যাকশনের একটা রিয়াকশন দেখা যাচ্ছে। এবং আমরা সিনহার মামলায় দেখেছি কিন্তু পুলিশের সাথে কিন্তু আর্মি, যে দুটো ইম্পর্টেন্ট ল এনফোর্সমেন্ট এজেন্সি বাংলাদেশের, তাদের মধ্যে এক ধরনের টেনশনের উৎপত্তি হয়েছিল। এবং সেটা রেশ কাটতে না কাটতে আমরা যেটা দেখলাম গত পরশুদিন, একজন লেফটেন্যান্টকে আঘাত করা হয়েছে, জখম করা হয়েছে। যদিও প্রথমে একটা সিম্পল জিডি হয়েছিল, পরবর্তীতে মামলা হয় এবং সেই মামলার রিয়াকশন হিসেবে আমরা দেখলাম একটা বিশাল অভিযান পরিচালিত হলো ঢাকা 7 আসনের এমপি হাজী সেলিমের পুত্র ইরফান সেলিমের এগেইনস্টে। তিনি নিজেও একজন রিপ্রেজেন্টেটিভ, তিনি নিজেও ওয়ার্ড কাউন্সিলর। এবং আমার কাছে খুব অবাক লাগছে এটাই যে সেদিন যদি কোনো লেফটেন্যান্ট উনি যদি আঘাতপ্রাপ্ত না হয়ে একজন সাধারণ জনগণ আঘাতপ্রাপ্ত হতো, একটা রিকশাওয়ালা আঘাতপ্রাপ্ত হতো, তাহলে আসলে কি হতো? আমার নিশ্চয়ই আপনাদের সবার মনে আছে যে একজন এমপি পুত্র সাবাব, তিনি যখন একজন রিকশা চালককে অ্যাক্সিডেন্ট করালো এবং সেখানে সে নিহত হলো, তখন সেটা 20 লক্ষ টাকা দিয়ে রফা দফা করে ফেলা হলো, কোনো মামলা সেখানে হয়নি। সুতরাং আইনের শাসন ইনটেক্সট আমরা মনে করছি যে আছে, কিন্তু আসলে কতটুকু আইনের শাসন, কতটুকু ইন প্র্যাকটিস আছে, সেটা আসলে আমরা এখনো খুব স্ট্রংলি বলতে পারছি না। আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখছি যে আইনের শাসন হয়তো আছে। জি, আমি আপনার কাছে আসবো। জনাব অ্যাডভোকেট মমতাজউদ্দিন আহমেদ মেহেদী, আইনের শাসন কেতাবে আছে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বাস্তবে নেই, কি বলবেন? ধন্যবাদ সাদি ভাই। আমি প্রথমেই ডক্টর ফারজানা রহমানের বক্তব্যের সাথে পুরোপুরি দ্বিমত পোষণ করছি। আমি বলতে চাই আইনের শাসন সর্বস্তরে বিদ্যমান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই শাসন আমলে এবং 3 বারের শাসন আমলে আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করেছি কৃষক, শ্রমিক, মুটে মজুর, সাধারণ জনগণ থেকে শুরু করে মেজর সিনহা এবং নৌবাহিনীর অফিসার গতকালকে যিনি ইরফান সেলিমের দ্বারা আক্রান্ত হয়েছেন, প্রত্যেকটি ক্ষেত্রে একইভাবে আইনের শাসন সমান্তরালভাবে চলছে। আইনের শাসনের ব্যত্যয় ঘটেছিল ৭৫-এর 15ই আগস্ট, স্বাধীনতার মহানায়ক জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে গণতন্ত্র, আইনের শাসন বুলণ্ঠিত হয়েছিল, পদদলিত হয়েছিল। সেই যে ধারাবাহিকতা, সেটা দীর্ঘদিন এই দেশে চলেছে। অনুপস্থিত ছিল আইনের শাসন, কিন্তু যেদিন মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় ৯৬ সালে,
তারপর থেকে তিনি চেষ্টা করেছেন ইতিহাসের সেই বিপদ, মানে ইতিহাসের চাকা যে অন্যদিকে ঘুরে গিয়েছিল, আইনের শাসনের যে ব্যত্যয় ঘটেছিল সেটাকে সঠিক লাইনে, সঠিক পথে এনে আনার জন্য তিনি চেষ্টা করেছেন। ইনডেমনিটি অধ্যাদেশ এই দেশে জারি করে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার বিষয়টি পর্যন্ত দামাচাপা দেওয়া হয়েছিল। অর্থাৎ এই দেশে কোনো আইনের শাসন ছিলই না, অনুপস্থিত ছিল। সেটাকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি সঠিক ধারায় নিয়ে এসেছেন। গতকালের যে ঘটনা, এই ঘটনায় মেজর সিনহা হত্যার ঘটনা, সবকিছু ঘটনাগুলি, এবং একজন কৃষক শ্রমিক সাধারণ মানুষ নোয়াখালীর দর্শনের ঘটনা, তারপরে আরো যত সব চাঁদাবাজি সন্ত্রাস যত ঘটনা আছে, যে যত শক্তিশালী হোক না কেন শেখ হাসিনার শাসন আমলে কেউ পার পাচ্ছে না। সকলের ক্ষেত্রে আইনের শাসন সমান্তরালভাবে চলছে বলে আমি বিশ্বাস করি। অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আবার আসবো। জনাব অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, শেখ হাসিনার আমলে আইনের শাসন আছে এবং অপরাধ করে কেউ পার পাচ্ছে না এটি বলছেন জনাব মমতাজউদ্দিন আহমেদ মেহেদী, এবং তিনি বলেছেন আগে বাংলাদেশে রাজনৈতিক হাতিয়ার হিসেবে আইনের ব্যবহার হয়েছে এবং আইনকে নিজের সুবিধায় ব্যবহার করতে দেখেছেন তিনি। কি বলবেন? জি, আপনাকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত আলোচকবৃন্দ যারা আছেন, খন্দকার ফারজানা রহমান, প্রফেসর ডক্টর মিজানুর রহমান, আমার বন্ধু ডক্টর মমতাজউদ্দিন মেহেদী, এবং যারা দেখছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি খন্দকার ফারজানা রহমানকে ধন্যবাদ দেবো এই কারণে যে উনি কথা বলতে গিয়ে যেমন থেমে গেছে, বারবার থেমে যাচ্ছিলেন, এই কথাটা তিনি বলার আগে উপলব্ধি করে প্রকাশ করেছিলেন, এই জন্য ওনাকে ধন্যবাদ। যে উনি অনেক কথা মন খুলে বলতে পারেননি আমি লক্ষ্য করেছি, কিন্তু ওনার মনের মধ্যে অনেক কথা ছিল যা বললে ডক্টর মমতাজউদ্দিন মেহেদী সাহেব হয়তো আরো বড় ব্যাপক আকারে রিয়াকশন দেখাতেন। যাই হোক, আমি সেই কথায় যাচ্ছি না, আমি যে কথায় আসতে চাচ্ছি। দেখুন, আমার হাতে একটা আংটি আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। এই আমার হাতের আংটি যদি আমি দেখি, সেটা কি আমার চোখে দেখা সম্ভব কিনা নাকি আয়নায় দেখতে হবে আমাকে, এটা আপনারা নির্ধারণ করবেন। এই দেশে আইনের শাসন আছে কি না ডক্টর মমতাজউদ্দিন মেহেদীর সাথে যদি সুর মিলিয়ে বলতে হয়, তাহলে আমাকে প্রথম বলতে হবে যে আসলে আমরা বাংলাদেশেই থাকি না, অথবা আমরা বাংলাদেশে আছি, এটাকে ওনারা স্বীকার করতে চাচ্ছেন না। আইনের শাসনের এত দুরবস্থা আমরা একসময় আফ্রিকাতে দেখতাম, শুনতাম, কিন্তু এখন দুর্ভাগ্যজনক হলো আমাদের দেশে আফ্রিকাকেও ম্লান করে দিয়েছে। বাংলাদেশে আইনের শাসন আপনি দেখেন এটা কেন হচ্ছে। খন্দকার ফারজানা উনি আরেকটা কথা বলেছেন, আর্টিকেল 7-এ বলা আছে যে প্রজাতন্ত্রের মালিক জনগণ। এই আর্টিকেল 11-এ বলা আছে যে প্রশাসনের সর্বক্ষেত্রে জনগণের অংশকে নিশ্চিত করতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আপনি দেখবেন যে বাংলাদেশে আজকে প্রশাসনে জনগণের অংশগ্রহণ নাই। যারা অংশগ্রহণ করছেন তারা অনির্বাচিত, অর্থাৎ জনগণের ভোটে তারা নির্বাচিত হচ্ছেন না। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? অর্থাৎ দাঁড়াচ্ছে এই যে দেশের আসলে গোড়ায় গলদ। আপনি কিভাবে দেখবেন মেজর সিনহাকে হত্যা করা হলো কি নির্মম ভাবে। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন করি যে আপনি আইনের লোক, যারা নীতি নির্ধারণ করছে জনগণের প্রতিনিধি হিসেবে, অর্থাৎ সরকার গঠন করেছে, তারা কি আইন অনুযায়ী বৈধ না অবৈধ? দেখুন, আপনি আইন অনুযায়ী আইনের বৈধতা আছে কিনা সেটাকে আপনাকে আগে দেখতে হবে। আইনের বৈধতা, এই যে আমরা বারবার বলি না আইনের শাসন এর সঙ্গে অনেক বিশেষণ আমাদের সমাজ ব্যবস্থায়। আপনি বলছেন যে প্রশাসনে জনগণের অংশগ্রহণ নেই, জনগণ যাদেরকে নির্বাচিত করেছে তারা ভোটারবিহীন, কিন্তু তারা কি বৈধ? হ্যাঁ, না বৈধ কিভাবে হবে আপনি বলেন। অর্থাৎ আমাদের দেশের নির্বাচন কমিশনের বক্তব্য অনুসারে যদি বলতে চান যে বৈধ না হলে কেন তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, কোনো কিছু আদালত পর্যন্ত গড়ায়নি, সবাই চোখ বন্ধ করে বসে আছে? আপনি নির্বাচন, ওই যে মামলার কথা বলেছেন, আমি একটা নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করলে যেটা দেখা যায়, আপনি আমাকে প্রশ্ন করে কিন্তু আমার আসল জায়গা থেকে সরিয়ে দিচ্ছেন। আমাকে সেইখানে কথাগুলো বলার সুযোগ দিতে হবে। নির্বাচনী কথা শুনে প্রশ্ন জাগলো তাই প্রশ্ন করলাম। থ্যাংক ইউ সো মাচ, আমি উত্তর দিব আপনাকে। নির্বাচনী ট্রাইব্যুনালে আমি উত্তর দিয়ে আমি ওখানে যাচ্ছি। নির্বাচনী ট্রাইব্যুনালে নির্বাচনে অনিয়মের কারণে মামলা করলে দেখা গেছে একটা নির্বাচিত সরকারের আয়ু 5 বছর,
ট্রাইব্যুনালে মামলা নিষ্পত্তি হতেও 5 বছর লাগে। এটাই হলো আমাদের দেশের রাজনৈতিক সরকারের আমলে নির্বাচিত ট্রাইব্যুনালে নির্বাচনের ফলাফল নিশ্চিত করে মানে মামলার রায় দেওয়ার জন্য সময় লাগে। এখন আমি আপনাকে যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমি আসলে কেন বলছি, দেশে গণতন্ত্র থাকতে হবে। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা না থাকলে মানবাধিকার থাকবে না, এটা নিশ্চিত। কারণ সমাজ যত গণতান্ত্রিক হবে, মানুষের মানবাধিকার ততটা নিশ্চিত হবে। আপনি দেখেন আমাদের প্রফেসর ডক্টর মিজানুর রহমান, উনি একসময় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ছিলেন। আমরা কখনো কখনো ওনাকে তৎপরতা দেখেছি, কখনো কখনো ওনার সীমাবদ্ধতা আমাদের চোখে ধরা পড়েছে। সেই কথাটা না হয় বাদ দিয়ে আজকেও বাংলাদেশে একটি স্বাধীন মানবাধিকার কমিশন আছে। আপনি দেখেন গত 6 মাস 1 বছরে বাংলাদেশে যা ঘটে গেছে, এই মানবাধিকার কমিশন সহ আরো যারা আছেন এই ধরনের সংস্থা, তাদেরকে আমরা সোসাইটিতে ওয়াচডগ বলে থাকি। এবং যে সকল অনিয়ম, যেখানে সাধারণ মানুষ আক্রান্ত হবে, যেখানে আইনের আশ্রয় চেয়ে মানুষ আশ্রয় পাবে না, যেখানে আইনের আশ্রয় মানুষ নিগৃহীত হবে, যেখানে নিরাপত্তা হেফাজতে মানুষকে অপদস্থ করা হবে, এই সব বিষয়গুলোকে পয়েন্ট আউট করবেন। যেমন দুই একটা ঘটনা ডক্টর মিজানের মানে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান থাকাকালীন সময় আমার মনে আছে আজও, সেই কথাগুলোকে আমি আর ডিটেইলস না গিয়ে আমি শুধু এটা বলছি। আজকে বলেন তো গত 6 মাসে বাংলাদেশে একটা স্বাধীন মানবাধিকার কমিশন আছে বলে আপনাদের কাছে মনে হয়েছে কিনা? তাহলে এই সমাজ ব্যবস্থায় যারা প্রশাসন জনগণের না, দেশে গণতন্ত্র নাই, জনগণের প্রশাসনে অংশগ্রহণ নাই, প্রশাসনকে ব্যবহার করে যারা অনিয়ম করবে তাদের বিরুদ্ধে কথা বলার কেউ নাই, তাহলে আপনি এরপরও যদি ডক্টর মমতাজউদ্দিন মেহেদীর সঙ্গে আমি সুর মিলিয়ে বলি যে দেশের আইনের শাসন আছে, আর সেইটাকে আমাকে মানে কি বলে হাসি আনন্দ ভাবে আমাকে প্রকাশ করে ওনার সঙ্গে একমত হতে হবে, এটা অত্যন্ত দুঃখজনক, এটা হওয়া সম্ভব না। আমি আপনার কাছে আবারও আসছি। জনাব অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আইনের শাসন, গণতন্ত্র, প্রশাসনে জনগণের অংশগ্রহণ, জনগণের মালিকানা কোনো কিছুই নেই, এটি বলছেন জনাব মাসুদ আহমেদ তালুকদার। কি বলবেন আপনি? দেখুন, আমি বলবো যে আইনের শাসন এবং গণতন্ত্র একটা চলমান প্রক্রিয়া, এবং এটি কিন্তু দুই একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে কোন একটি সমাজে বা রাষ্ট্রে আইনের শাসন রয়েছে বলে কিন্তু কখনো আমরা উপসংহার টানতে পারি না। আমাদের সার্বিকভাবে বিবেচনা করতে হবে। এবং সেই ক্ষেত্রে আমার তো মনে হয় যে ফারজানা যে কথাটি বলেছেন, আমি তার সঙ্গে পূর্ণ একমত যে আমাদের কোনো কোনো ক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠিত করবার একটা প্রবণতা আমরা বর্তমানে লক্ষ্য করছি, কিন্তু এখনো কিন্তু বড্ড দুর্বল অবস্থানে আমরা রয়েছি আইনের শাসনের ক্ষেত্রে। আমি শুধুমাত্র একটি উদাহরণ দিই আপনাকে, যে দেখুন মেজর সিনহা হত্যার পরে এরকম একটু অংশ আমি কিন্তু বলেছিলাম যে বাংলাদেশে একটা সন্ধিক্ষণ উপস্থিত হয়েছে, এবং এই সন্ধিক্ষণে আমাদের বলে দেবে যে রাজনৈতিক যে সদিচ্ছাটা ব্যক্ত করা হয়েছে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে, এবং আর কখনো কোন রকম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটবে না, এটা কতখানি স্থায়ী হবে, এটা সেই রাজনৈতিক যে সদিচ্ছা ব্যক্ত করা হচ্ছে সেটি যথার্থ কিনা, সেটা প্রকৃত কিনা, এটি নির্ধারণ করবে আমাদের ভবিষ্যৎ গতিধারা। সেই একই অনুসারে কিন্তু আমরা দেখছি যে কিছু কিছু ঘটনার ক্ষেত্রে সারাদিভাবে তৎপর হয়ে কিন্তু আইনটাকে আইনের শাসনে আমরা যাবার একটা প্রক্রিয়া লক্ষ্য করছি। একই সঙ্গে এটিও কিন্তু আবার আমাদের লক্ষণীয় যে মনে করুন সিলেটে এই রায়হান যে মারা গেলেন, আটক অবস্থায় যে মারা গেলেন, সেখানে এসে একবার কিভাবে পালিয়ে যেতে পারলো, কেন তাকে ধরা হলো না? তাহলে এই যে ত্রুটিটা বিচ্ছিত ওখানে রয়ে গেল, কোন কোন ক্ষেত্রে অতি তৎপরতা আর কোন কোন ক্ষেত্রে এই ধরনের ব্যর্থতা, এটি কিন্তু আমাদের মনে নানা রকমের সন্দেহ এবং প্রশ্নের উদ্রেক করে। ঠিক যেমন ফারজানা যে প্রশ্নটি করেছেন যে এই আপনার এই ইরফান সেলিমের ক্ষেত্রে যেভাবে তৎপর হয়ে আইনটাকে প্রয়োগ করবার চেষ্টা করা হচ্ছে, যদি ওখানে নৌবাহিনীর কর্মকর্তা না হয়ে একজন সাধারণ বাংলাদেশের নাগরিক হতেন, তাহলে কি আমরা একই রকম তৎপরতা লক্ষ্য করতাম? এই প্রশ্নটি কিন্তু আমাদের নিজেদের বিবেককে করতে হবে, প্রত্যেককে নিজেকে করতে হবে। আমার মনে হয় এই উত্তরটা প্রত্যেকটা মানুষ নিজের মতো কিন্তু খুঁজে পেতে পারবেন, এবং সেইখানে যদি বিচার করি তাহলে দেখুন আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে। আপনি আইনের শিক্ষক, সংবিধানের শিক্ষক, যখন আইনের ক্লাসে পড়ানো হয় যে আইনের চোখে সবাই সমান, তখন নিশ্চয়ই একজন ডিফেন্সের একজন কর্মকর্তার সঙ্গে সাধারণ একজন মানুষকে এক কাতারে এনে বিবেচনা আইন করে না, এবং একজন প্রফেশনালসের সঙ্গে বা একজন ডিপ্লোমেটের সঙ্গে অন্য কোনো পেশার বা সাধারণ একজন মানুষকে এক কাতারে এনে আইন বিবেচনা করে না। কাজে আইনই এখানে বাংলাদেশে বিশ্বজুড়ে সুনির্দিষ্ট করে দিয়েছে যে কিছু কিছু মানুষ একটু বেশি মর্যাদা পাবে। সেক্ষেত্রে এটি স্বাভাবিক না যে রাষ্ট্র কারো কারো ক্ষেত্রে একটু দ্রুত
ইয়েতে যাবে, কার্যক্রম শুরু করবে। আইনই তো এই কথা বলে দিয়েছে। না না স্যার, আমার মনে হয় আপনার জিনিসটা ব্যাখ্যাতে একটু ভুল হয়ে যাচ্ছে। দেখুন, কিছু কিছু মানুষ হয়তো একটু প্রিভিলেজ থাকে সমাজে, কিন্তু সেটা অন্য ক্ষেত্রে, আইনের প্রোটেকশনের ক্ষেত্রে নয়। এবং যখনই আমি যদি আক্রান্ত হই অন্য কারো দ্বারা, আইন আমার সঙ্গে যেরকম আচরণ করবে, মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে যদি আক্রমণ করছে, উনি একই রকম আইনের মানে উনি 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 প্রোটেকশনটি পাবেন। সেই জায়গায় কিন্তু কোনো রকম বৈষম্য করা যাবে না। এই কথাটি আমি আপনাকে বলেছি, ইন সার্ভিসে থাকা একজন ডিফেন্স কর্মকর্তা যখন আক্রান্ত হন, তখন তার সঙ্গে যে আচরণ করা হবে একজন সাধারণ মানুষের সঙ্গে আচরণ কি একই রকম হবে কিনা? একজন ডিফেন্স কর্মকর্তা যিনি চাকরিতে আছেন তার উপরে আক্রমণ সেই বাহিনীর উপরে আক্রমণ কিনা? একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের উপর আক্রমণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর আক্রমণ কিনা? আমার মনে হয় এখন প্রশ্নটি ঠিক জায়গায় এসছে। অবশ্যই এখানে আপনার সঙ্গে কোনো দ্বিমতের কোনো কারণ নেই। এখানে ঠিকই আছে যে এখানে যে আমরা তার ক্ষেত্রে কোন রকম ব্যত্যয় হবে না, এটা যেমন সত্য, ঠিক তেমনি ভাবে একজন সাধারণ মানুষ যদি হতো, তাহলে ওই প্রথমে যে জিডিটি হতো, আমাদের প্রশ্ন হচ্ছে ওখানেই যে প্রথমে জিডি করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে, এখন কিন্তু সেটা পরিবর্তিত হয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। এই যে পরিবর্তনগুলো হচ্ছে, এইগুলো কিন্তু আইনের শাসনের সঙ্গে কিন্তু সামঞ্জস্যপূর্ণ নয়। এগুলো কিন্তু আইন স্বাভাবিক গতিতে চলছে বলে আমাদের মনে হয় না। তখনই মনে হয় যে বাইরে থেকে কোনো একটি প্রভাব বিস্তার করে এগুলোকে পরিচালনা করা হচ্ছে। সেইখানে এসে আইনের শাসনের দুর্বলতাটাই শুধুমাত্র আমাদের সামনে প্রকট হয়ে ধরা দেয়, এবং সেই দুর্বলতার কথাই কিন্তু আমরা বলছি। আমরা কিন্তু চাই যে যেভাবে এই নৌ অফিসারের ক্ষেত্রে মানে ত্বরিত গতিতে ব্যবস্থা নেওয়া হয়েছে, আমরা কিন্তু মনে করি যে যে কোনো সাধারণ নাগরিকের ক্ষেত্রেও আইনকে ঠিক একইভাবে তড়িৎ গতিতে যদি আমরা প্রভাবিত করতে পারি, ব্যবস্থা গ্রহণ করতে পারি, সেটি হবে আইনের শাসনের প্রতিষ্ঠার ক্ষেত্রে এটি জলযন্ত্র প্রমাণ, উদাহরণ এবং প্রয়াস যে নেওয়া হচ্ছে সেটি একটি নিদর্শন। আমরা সেই জায়গাটিতে আমরা থাকতে চাই। এবং এই যে অগ্রগতিগুলো হচ্ছে, যদিও এখন পর্যন্ত আমি বলবো এটা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনার ক্ষেত্রে আমরা আইনের শাসনের প্রতি সাংঘাতিক রকমের একটি আমি বলবো যে আগ্রহ লক্ষ্য করছি। এটি এই বিচ্ছিন্ন ঘটনা না হয়ে যদি এটি স্বাভাবিক একটি প্রক্রিয়ায় রূপান্তরিত হয়ে যায়, তখনই আইনের শাসনের ক্ষেত্রে আমরা অনেকটা অগ্রগতি সাধিত হয়েছি, এরকম একটা উপসংহার টানবার সময় আসবে। জি, খন্দকার ফারজানা রহমান, জনাব প্রফেসর মিজানুর রহমান বলছেন যে কিছু ছোটখাটো ঘটনা বা বিচ্ছিন্ন একটি দুইটি ঘটনা থেকে একটা সাধারণ বড় সিদ্ধান্তে পৌঁছা যায় না। কি বলবেন আপনি? জি, সেটাই। সেটা হচ্ছে, দেখেন, আমাদের যেই এখনকার কনটেক্সট যদি আমরা দেখি, আমি বলবো যে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলছেন যে অপরাধী যে দলেরই হোক তাকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। দ্যাট ইজ এ ভেরি পজিটিভ, আমি বলবো যে ইনিশিয়েটিভ বা এরকম ধরনের চিন্তা কিন্তু খুবই পজিটিভলি আমাদের দেখা উচিত। কিন্তু আপনি যদি বাস্তবিক অবস্থাটা দেখেন, তাহলে আমরা কিন্তু আমি যেটা মনে করি যে অনেক সময় কিন্তু আমরা দেখছি যে তার কথার সাথে আমাদের বাস্তবিক অবস্থার কিন্তু কিছুটা হলো পার্থক্য রয়েছে। আমাদের রাষ্ট্র কিন্তু আমরা অনেক কিছু দেখেছি, যেমন ধরেন আওয়ামী লীগ করে এমন অনেক মানুষকে আমরা গ্রেফতার হয়ে যেতে দেখেছি। আপনি সাম্প্রতিক সময়ে বিভিন্ন জনের নাম আপনি দেখবেন, বা কিংবা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছাত্রলীগের হলেও সেখানেও আমরা ব্যবস্থা নিতে দেখেছি। এবং তার কথার যে উদ্ধৃতি আপনি দিয়েছেন যে দলের ভিতরে কেউ অপরাধে জড়িয়ে পড়লেও তাকে ছাড় দেয়া হবে না, সেটি দেখা যাচ্ছে। এটি কি ওনার কথার বাস্তবায়নের শুরু হিসেবে আপনি ধরতে পারেন কিনা? বাস্তবায়নের শুরু হিসেবে অবশ্যই ধরতে পারি, কিন্তু জিনিসটা আমি যেভাবে দেখছি যে দেখুন, কিছু কিছু জায়গায় কিন্তু হয়তো রাষ্ট্রের বিভিন্ন এজেন্সি দ্বারা চলে, সব জায়গায় কিন্তু ঠিক সেই প্রতিফলনটা আমরা দেখতে পাচ্ছি না। এর কারণটি হচ্ছে রাষ্ট্রের যে রাষ্ট্রযন্ত্রগুলো রয়েছে, আমরা যদি প্রশাসনিক ক্ষমতার দিকে তাকাই বা আমরা যদি ল এনফোর্সমেন্টের দিকে তাকাই, একটা ছোট্ট উদাহরণ দিই। দেখুন, পুলিশ হেফাজতে মৃত্যুর যে আইনটি রয়েছে, নিবারণের যে আইনটি রয়েছে, 2013 সালের আইনটি করা, কিন্তু আইনটিতে কিন্তু এ পর্যন্ত মাত্র একটি মামলার রায় হয়েছে। এবং সেই মামলার রায় করতে গিয়ে ভিকটিমের পরিবারকে যে পরিমাণ কাঠখড় পোড়াতে হয়, সাধারণত অন্য কোনো ক্ষেত্রে কিন্তু এতটা আমি বলবো যে দীর্ঘসূত্রিতার বিষয়গুলো আমরা দেখি না। এবং একই সাথে যেটা হচ্ছে, আমরা রায়হানের কেস দেওয়ানি যেসব মামলাগুলো আছে বাংলাদেশে, জমিজমা নিয়ে যেসব মামলা হয়, বলা হয়ে থাকে বাবা মামলা করলে তার ছেলের জীবনে গিয়ে সেটি নিষ্পত্তি হয়। এবং বাংলাদেশে যে পরিমাণ ফৌজদারি মামলা আদালতে জমা পড়ে আছে,
তা কতদিনে নিষ্পত্তি করা যাবে তা নিয়ে মাননীয় বিচারপতিদেরও সংশয় রয়েছে। জি, আমি সেটাই বলছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কথার সাথে যেটা হচ্ছে রাষ্ট্রযন্ত্রের যে ক্যাপাসিটি বা আমি বলবো যে তাদের যে ল্যাক অফ এফিসিয়েন্সি, সেই জায়গায় আসলে একটা প্রবলেম রয়েছে। এবং একই সাথে দেখা যাচ্ছে যে যেসব মামলায় রাজনৈতিক ক্ষমতা কিংবা অর্থনৈতিক ক্ষমতার বিষয়গুলো জড়িত আছে, সেই সব মামলা কিন্তু দীর্ঘসূত্রিতার এই বেড়াজালে পড়ে যায়। কিছু কিছু মামলা আমরা দেখেছি খুবই মানে এফিশিয়েন্ট ওয়েতে আপনার মামলার রায় দেওয়া হচ্ছে, সেটা আমি মনে করি পজিটিভলি নেওয়া উচিত। সেটা আসলে খুবই এক্সেপশনালি, সেটা আমি মনে করি যে আমাদের আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সেটা একটা বড় অনুঘটক। কিন্তু একই সাথে অনেক মামলা আছে যেখানে সাধারণ মানুষরা কিন্তু ভিকটিম হয়েও জাস্টিস পাচ্ছে না। এবং একই সাথে আমার যেটা মনে হয় যে যেসব মামলায় রাজনৈতিক ক্ষমতা একটা প্রভাবক হিসেবে কাজ করে, সেই সব মামলায় কিন্তু ভিকটিমরা কোনোভাবেই জাস্টিস পায় না। জি। আপনি যদি আমাদের রেপের ঘটনাগুলো দেখেন রিসেন্টলি, অনেক ধন্যবাদ। আমি খন্দকার ফারজানা রহমান, আমি আপনার কাছে আমি আসবো। জনাব মাসুদ আহমেদ তালুকদার, যেখানে অপরাধের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা, রাজনৈতিক ক্ষমতার সংশ্লেষ আছে, সেখানে ন্যায় বিচার অনেক সময় পরাহত হয়ে যাচ্ছে, কি বলবেন? দেখুন, আপনাকে ধন্যবাদ। আমি দুইজন প্রফেসর ওনারা আছেন, প্রফেসর খন্দকার ফারজানা রহমান এবং প্রফেসর ডক্টর মিজানুর রহমান। আপনারা কি কখনো শুনেছেন যে মামলার নাম রাজনৈতিক মামলা হয়? বাংলাদেশে চলছে 2014 সালের পর থেকে নির্বাচনের, 2018 সালের নির্বাচনের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে রাজনৈতিক মামলা শতে শতে হাজার হাজার। এটার কারণটা কি? একটি রাজনৈতিক সরকারকে, একটি রাজনৈতিক দলকে রাজনৈতিক মানে জাতীয় নির্বাচন থেকে অন্যায়ভাবে বিরত রাখার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মিথ্যা মামলা হলো, লক্ষ লক্ষ মানুষ আসামি হলো। এরপর যদি আপনারা বলেন যে দেশে মানবাধিকার আছে, আপনি একটা কথা মাথায় রাখেন, যেমন প্রফেসর মিজান একটা কথা বলেছেন যে অ্যাপ্লিকেশন অফ লজ এর ক্ষেত্রে যদি ডিসক্রিমিনেশন হয়। দেখুন, আমি যে জিনিসটা দেখেছি প্রফেসর সিনহার ক্ষেত্রে, আমরা যেটা দেখলাম সেখানে কে সরাসরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর সঙ্গে জড়িত। সেখানে আপনি একটা তড়িৎ একটা অ্যাকশন আপনি লক্ষ্য করেছেন। আপনি আর একটা জিনিস লক্ষ্য করেন, গত পরশুদিন রাতে আমরা যেটা দেখলাম যে একজন নৌবাহিনীর জুনিয়র কর্মকর্তাকে জনগণের প্রতিনিধি বেদমভাবে প্রহর করেছেন। এখন আপনি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা আক্রান্ত হলে আপনি যদি মনে করেন যে দেশের সাধারণ মানুষের ক্ষেত্রে যেটা হবে এবং দেশের আইন শৃঙ্খলা অর্থাৎ নৌবাহিনী, বিমান বাহিনী অথবা সেনাবাহিনীর একজন সদস্যকে আপনাকে আমাকে মনে রাখতে হবে, এরা কারা একজন, এদের কারো একজন আর গায়ে যখন লাগে তখন তারা সকলে আক্রান্ত, এই কথাটা ভাবার অনেক যুক্তিসঙ্গত কারণ আছে। আমি প্রফেসর মিজানকে একটা জিনিস মনে করিয়ে দিতে চাচ্ছি। 11-11 সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠের একটা গন্ডগোল নিয়ে নিই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 জন শিক্ষককে গ্রেপ্তার করার পরে আমি ওই মামলার তাদের পক্ষে নিযুক্ত আইনজীবী ছিলাম। এটা আমার সৌভাগ্য। দেখেন, আপনি সমগ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি তৈরি হয়েছিল, দেশের একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল, একটা অনেক বড় রকম একটা বেআইনি কিছুতে কিন্তু সেটা প্রতিহত হয়েছিল। সুতরাং দেশের একজন মানে সেনাবাহিনীর বা নৌবাহিনীর একজন কর্মকর্তা আক্রান্ত হবেন, আর সেইটাকে আপনারা ধামাচাপা দিয়ে কোনোভাবে কথা বলে একটি সাধারণ ঘটনার মতো করে এটাকে আইন প্রয়োগকারী সংস্থা ডিল করবে, এটা তো কাম্য হতে পারে না। কারণ আপনাকে মনে রাখতে হবে, একজন সেনাবাহিনী বা নৌবাহিনী অথবা বিমান বাহিনীর একজন কর্মী বা কর্মকর্তা বা একজন সৈনিক বা একজন কর্মকর্তা, তারা আমাদের স্বাধীনতার জন্য প্রতি মুহূর্ত জীবনকে বাজি রেখে আমাদের স্বাধীনতাকে রক্ষা করে যাচ্ছে। সুতরাং ওই মানুষগুলাকে খুব স্বাভাবিক দৃষ্টিতে দেখবেন, তা হতে পারে না, হওয়া উচিত না। যদিও আপনি দেখেন আমাদের দেশে কি হতো, অনেক সময় অনিয়ম হতো। নির্বাচনের আগে আমরা সেনাবাহিনী, সাধারণ মানুষের দাবি থাকতো সেনাবাহিনী নির্বাচন পর্যবেক্ষণ করবেন। বিপদগ্রস্ত মানুষ তাদের কাছে আশ্রয় চাইতেন যে দেখেন এখানে আমাকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। এই যে বিষয়গুলো, এগুলো কেন হতো? সেনাবাহিনীর প্রতি মানুষের এত আস্থা কেন? কারণ সেনাবাহিনী না থাকলে দেশের স্বাধীনতার সংকটাপন্ন হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমাকে একটা বিরতিতে যেতে হবে, তার আগে আমি জনাব অ্যাডভোকেট ডক্টর মমতাজউদ্দিন আহমেদ মেহেদীর কাছে যেতে চাই। জনাব ডক্টর মেহেদী, ফারজানা রহমান বলছিলেন যে অনেক মামলা নিষ্পত্তি হতে সময় একটু বেশি সময় নেয়, কি বলবেন আপনি? আমি একটু দু একটি কথার জবাব আগে দিতে হবে, আমি পরে
ফারজানা ইসলামের কথাটা বলছি। আমি এখানে ডক্টর মিজানুর রহমান স্যার অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমি স্যারের কিছু কিছু বক্তব্যের সাথে একমত, কিছু বক্তব্যের সাথে আমার দ্বিমত আছে। মাসুদ আহমেদ তালুকদার বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, একজন সুবক্তা, ভালো আলোচক, তিনি অনেক কথা সুন্দরভাবে উপস্থাপন করেছেন, কিন্তু তার বক্তব্যের সাথে আমি পুরোপুরি দ্বিমত পোষণ করছি। আমি বলতে চাই দেশে সাংবিধানিক শাসন বিদ্যমান, আইনের শাসন বিদ্যমান, একটা সরকারকে অবৈধ বলার কোনো সুযোগ নাই। গণতান্ত্রিক সরকারের নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। শেখ হাসিনা এখন বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হয়েছেন সারা বিশ্বে। শেখ হাসিনার সময়ে দেশ এগিয়ে চলেছে, সময়ের চেয়ে শেখ হাসিনা অনেক এগিয়ে। এটা আন্তর্জাতিক বক্তব্য, আমার বক্তব্য নয়। বাংলাদেশ আজ মধ্যমায়ের দেশ। তারপরে যদি মাসুদ আহমেদ তালুকদার এসব কথা বলেন, দ্বিমত করা ছাড়া আমার কোনো উপায় নাই। আমি শুধু বলতে চাই, শেখ হাসিনা বলেছেন অন্যায় করলে কেউ পার পাবে না। তার 100 ভাগ বাস্তব প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি সমাজে প্রতি ক্ষেত্রে। বিশেষ করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের দলের কোন নেতা কর্মী কোনোভাবেই পার পাচ্ছে না। আপনার হত্যার পর ছাত্রলীগের সকল নেতা কর্মী যারা জড়িত ছিল, সাথে সাথে তাদেরকে ওই রাতেই গ্রেফতার করা হয়েছে এবং পরের দিন তাদেরকে আদালতে আইনের কাছে সোপর্দ করা হয়েছে। এরকম প্রত্যেকটি ঘটনায় যেখানে ছাত্রলীগ, আওয়ামী লীগের কর্মীরা জড়িত, মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেছেন। আর হাজী সেলিমের ছেলে, তার সাথে যে নৌবাহিনীর অফিসারের ঘটনা, এটা পিছনে আরো অনেক ঘটনা আছে। আমি বলতে চাই, বাংলাদেশের রাজনীতিতে কিছু কলঙ্ক আছে, কালিমা আছে। সেই কালিমা লিপ্ত দিকটা হলো হাজী সেলিমের মতো লোকেরা বাংলাদেশে সংসদ সদস্য, তার ছেলে এরফানের মতো দুর্নীতিবাজরা এই দেশে ওয়ার্ড কাউন্সিলর, কমিশনার। এইসব কারণেই এইসব জনপ্রতিনিধিদের, এইসব সমাজে যে ভূমিকা, জঘন্য ভূমিকা, সেই সব কারণে তাদের যে অন্যায়, সেটার বিরুদ্ধে সমাজে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়েছে দ্রুত। একটা বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে এসে আরো অনেক প্রশ্ন, আরো প্রশ্নের জবাব রয়েছে সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আমাদের সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক। আবারও স্বাগত। আপনারা দেখছেন সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানের শেষ পর্যায়ে শুরু হচ্ছে। সবার কাছে আমি 1.5 মিনিটের মতো করে যেতে পারবো। জনাব, আমি এই পর্যায়ে জনাব অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারকে দিয়ে বক্তব্য আমি শুরু করতে চাই। জনাব মাসুদ আহমেদ তালুকদার, আপনি বলছেন যে দেশে তাহলে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই এবং অনেক কিছু নেই বলছেন আপনি, কিন্তু তারপরও তো রায় হচ্ছে, নির্বাচন হচ্ছে, সেখানে বিএনপি অংশগ্রহণ করছে, পত্রিকা বের হচ্ছে, টকশোতে আপনিও কথা বলছেন, এই ঘটনাগুলোও তো ঘটছে। তাহলে আপনি কেন বলছেন এত কিছু নেই? দেখুন, আপনাকে ধন্যবাদ। আপনি খুব চমৎকার দুইটা কথা বলেছেন। এই যে গণতন্ত্রে আপনি বলছেন আমি যে কথা বলতে পারছি টকশোতে, গণতন্ত্র না থাকলে কিভাবে বলবো। কিছুদিন আগে আরেকটা টকশোতে আমি বলেছিলাম যে গণতন্ত্র এখন গণতন্ত্র এখন টেলিভিশন গণতন্ত্র হয়ে গেছে। আমাদের গণতন্ত্র রাজনীতি করার কথা রাজপথে, এখন আমরা টেলিভিশনে গণতন্ত্র করি, রাজনীতি করি। আর একটা জিনিস আপনি বলেছেন রায় হচ্ছে, বিচার হচ্ছে। দেখুন, দেশে 37 লক্ষ মামলা বিচারাধীন, তার মধ্যে থেকে 1টা, 2টা, 5টা, 10টা মামলা এনে সেই বরগুনা রিফাত অথবা ঢাকায় আবরার হত্যা মামলা বা অন্য কোথাও কোনো 5টা 10টা মামলা বিশেষভাবে পিক অ্যান্ড চুজ করে যদি আপনি একটা যুক্তিসঙ্গত সময়ের মধ্যে বিচার করে রায় দিয়ে বলেন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়ে গেছে এবং দেশের বিচার ব্যবস্থা দ্রুত চলছে এবং মানুষ ন্যায় বিচার পাচ্ছে, এটা বলে হয়তো তৃপ্তি পাওয়া যায়, কিন্তু বাস্তব অবস্থার সঙ্গে এর কতটা মিল, এটা আমরা যারা সম্মানিত আলোচকবৃন্দ এখানে আসেন তারা সবাই এবং যারা দেখছেন তারা সবাই এটাকে উপলব্ধি করতে পারে। আপনি একটা জিনিস দেখেন, আসলে এটা কেন বলার কারণটা কি। আমি ডক্টর মিজানুর রহমানের প্রতি সম্মান রেখে বলছি, একটা কথা না বলে আমি পাচ্ছি না। আমার যতটা মনে পড়ে, আজকে দেখেন 2014 সালের নির্বাচনের পর যখন এদেশে
রাজনৈতিক নেতা কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় রাখা হচ্ছিল, তখন কিন্তু আমি মানবাধিকার কমিশন বা এরকম কোন সংস্থার কাছ থেকে বিরোধী দলের রাজনীতিকে কেন এরকম মিথ্যা মামলা দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে সেরকম একটা বক্তব্য কোনোদিন আমি শুনতে পাইনি। তারপর আপনি একটা জিনিস দেখেন, ডক্টর ফারজানা যে কথাগুলো বলেছেন আমি বেশিরভাগ ক্ষেত্রেই তার সঙ্গে একমত। তবে এটা ঠিক জনাব জনাব মমতাজ উদ্দিন মেহেদী বলছেন মাননীয় প্রধানমন্ত্রী এটা করে। আপনি দেখেন করোনাকালীন সময় আমরা দেখেছি, তার আগে যখন ডেঙ্গু মহামারী রূপ ধারণ করেছিল তখনও আমরা দেখেছি যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী কিছু বলেননি ততক্ষণ পর্যন্ত ডেঙ্গুর বিরুদ্ধে কোনো গ্রহণযোগ্য অ্যাকশন হয়নি। জি, আমার হাতে সময় কম, আমি জনাব অ্যাডভোকেট ডক্টর মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর কাছে যেতে চাই। আপনার জন্য 1.5 মিনিট আপনার শেষ কথাগুলো শুনবো। ডক্টর মেহেদী। ধন্যবাদ সাদি ভাই। মাসুদ আহমেদ তালুকদার সাহেব একজন সুবক্তা, তিনি সুন্দরভাবে কথা বলেন, কিন্তু তার বক্তব্যের সাথে আমি পুরোপুরি দ্বিমত। দেশে আইনের শাসন আছে, গণতন্ত্র আছে, বিচার বিভাগের স্বাধীনতা আছে, বিচার ঠিকমতো হচ্ছে, রায়ও ঠিকমতো হচ্ছে, সকলের জন্য সর্বস্তরে আইনের শাসন বিচার একই রকম। শুধু নাই একটা জিনিস, বিরোধী দল নাই। অর্থাৎ যেই দেশে বিরোধী দল দুর্বল, তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, সেই দেশে গণতন্ত্র তো একটু এদিক সেদিক হোঁচট খাবেই। অর্থাৎ শক্তিশালী বিরোধী দল না থাকলে, যে দল ক্ষমতায় থাকে তাদের যদি সমালোচনা না করার মতো কেউ থাকে, তাহলে কিন্তু সরকারও ঠিক মতো কাজ করতে পারে না। সরকার সঠিক চলার জন্য বিরোধী দলের প্রয়োজন ছিল, বিরোধী দলের কোনো। অনেক ধন্যবাদ। জি, খন্দকার ফারজানা রহমান, আপনার জন্য শেষ 1.5 মিনিট। জি, বিজ্ঞ আলোচকদের বলছি আমার নাম আসলে শুধু খন্দকার ফারজানা রহমান, ডক্টর খন্দকার ফারজানা রহমান না। আচ্ছা, যাই হোক, আমি যদি বলেন যে এটা আজ থেকে আসলে উত্তরণের উপায় কি, আমি প্রথমত মনে করি রাজনৈতিক সদিচ্ছা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অনেক সদিচ্ছা আছে, সেখানে আমাদের কোনো ভ্রুকুটি নেই, কিন্তু একই সাথে রাষ্ট্রের যে অন্য যন্ত্রগুলো রয়েছে, অন্য রাজনীতিবিদরা রয়েছে, ক্ষমতাশালী যারা রয়েছে, তাদের সদিচ্ছাটা খুবই ইম্পর্টেন্ট। এবং একই সাথে রাষ্ট্রযন্ত্রের যেসব জায়গায় পাবলিক ইউটিলিটি সহ আমি মনে করি ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, ল এনফোর্সমেন্ট এজেন্সি, এদের পেশাগত দায়িত্বশীলতা, জবাবদিহিতা, স্বচ্ছতা, এগুলো যদি নিশ্চিত করা যায় তাহলে হয়তো আইনের শাসন প্রতিষ্ঠার রাস্তা আরো সুগম হবে। জি, অনেক ধন্যবাদ প্রফেসর মিজানুর রহমান। আপনার শেষ কথাগুলো শুনে আমরা অনুষ্ঠানের ইতি টানবো। শেষ কথা আর কি বলবো এখানে, যে দেখুন, আইনের শাসন, আমি আবারও বলছি যে আমাদের মতো উন্নয়নশীল একটি দেশে পুরোপুরিভাবে এবং প্রকৃত অর্থে আইনের শাসন প্রতিষ্ঠা করা খুব একটা সহজসাধ্য ব্যাপার নয়। তবে এখানে রাজনৈতিক সদিচ্ছা খুব প্রবল এবং প্রকট হতে হবে। সেই রাজনৈতিক সদিচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্ত করেছেন। কিন্তু একই সঙ্গে কিন্তু এটিও সত্য যে যখন সবকিছুর জন্য শুধুমাত্র একজন ব্যক্তির কাছে আমাদেরকে তার প্রতি তাকিয়ে থাকতে হয়, তখন কিন্তু যে আমাদের ইনস্টিটিউশনস গুলো কোথায় গেল এবং সেগুলো যদি পরিপক্কতা লাভ না করে, তাহলে সেই উন্নয়ন কি টেকসই হবে কিনা, সেই আইনের শাসন টেকসই হবে কিনা, এ ব্যাপারে কিন্তু সাংঘাতিকভাবে আমাদের মনে সন্দেহ সৃষ্টি হয়। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এগিয়ে যাচ্ছেন, একই সঙ্গে সেই আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছেন সেগুলো কেন এগোতে পারছে না, এই প্রশ্নটি বোধহয় রাজনীতিবিদদের করতে হবে। একই সঙ্গে যারা ডক্টর মমতাজ উদ্দিন মেহেদী একটা কথা বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এমনকি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বলেছেন যে সবাইকে যারা যেখানে অপকর্ম করছে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এটি একদমই খাঁটি একটি সত্য কথা। কিন্তু একই সঙ্গে তো এই প্রশ্নটি যদি কেউ করেন যে সব অপকর্ম কেন শুধুমাত্র তাদের তরফ থেকে করা হচ্ছে, তাহলে কিন্তু মানুষের মনে মানুষ কিন্তু তখন চিন্তিত হয়ে পড়ে যে তাহলে কি আমাদের রাজনীতি পুরোটাই কি একটা অপরাধীকরণ প্রক্রিয়া চলে গেছে রাজনীতির ভিতরে? তাহলে আমাদের ভবিষ্যৎটা কোথায়? সুতরাং আমরা কি আবারও শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা কি আবার আশ্রয় চাইবো এবং ওনার কাছে বিনীত নিবেদন করব যে একটা শুদ্ধ অভিযান পরিচালনা করা হোক, যেন রাজনীতিটি শুদ্ধ রূপ লাভ করতে পারে এবং তারই মাধ্যমে যেন আমরা আইনের শাসন প্রতিষ্ঠায় আরো অনেক ধাপ এগিয়ে যেতে পারি। জি, অনেক ধন্যবাদ। আমি সাদি ভাই আমি একটা লাইন একটু যোগ করি। জি বলুন। যে আমি প্রাবধান মিজানকে ধন্যবাদ জানাই তার কথার জন্য। তবে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যদি সত্যিকার অর্থে ইন ট্রু সেন্স দেশে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার না থাকে
তাহলে সেখানে রাজনীতি অথবা সরকারি রাজনীতি অথবা বিরোধী রাজনীতি কিছুই থাকে না। আমাদের দুর্ভাগ্য হলো আমরা সেই অবস্থার মধ্যে দিয়ে চলে যাচ্ছি, এবং আমাদের জাতির ট্রানজিশনটা এত বড় কেন হচ্ছে? কতদিন আমরা এই ফেলিউর ইজ দি পিলার অফ সাকসেস, কতবার কত বছর আমরা কি সারা জীবনই এই পিলার বানিয়ে চলে যাব আমাদের জীবনে? এটা তো হতে পারে না। অনেক ধন্যবাদ। মমতাজউদ্দিন মেহেদী, আপনি কিছু বলবেন? অনুষ্ঠান শেষ করছি আমি। না, আমি বলতে চাই ডক্টর মিজানুর রহমান স্যার যা কথা বলেছেন আমি ওনার বক্তব্যের সাথে অনেকটাই একমত। আমাদেরকে শুদ্ধ রাজনৈতিক প্রক্রিয়া শুরু করতে হবে এবং সকল জায়গায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমাদের নির্বাচিত রাজনৈতিক সরকার লাগবে, তাছাড়া হবে না। প্রতিষ্ঠানকে আমাদেরকে সচল করতে হবে, এই ব্যাপারে আমি একমত। সবাইকে অনেক ধন্যবাদ সবাইকে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য। সুপ্রিয় দর্শক, বিশেষ করে আপনাদের শেষ করছি আজকের মতো। CSRN, জনতন্ত্র, গণতন্ত্র, প্রতি রাত ৮টায়।